অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইম। কেমন আছেন নাবিল দেখি খান? 8 লাইনের প্রশ্ন নিছেন মানে আপনি, অনেকে মাশাআল্লাহ। ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়েছেন, আমি তো কপি পেস্ট করেছি, আপনার মতো কষ্ট করে লিখতে হয় নাই। যদি লিখতাম তাহলে এক লাইনে লিখে ফেলতাম। তো এই কারণে অনেক রকমের প্রশ্ন আছে। এবং ভালো আছি, আজকের- আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকের অ্যাডেড টাইমের প্রশ্নগুলো এত তার ভ্যারিয়েশন এবং বেশ ভালো কিছু প্রশ্ন পেয়েছি, অনেক আলোচনা করা যাবে বলে মনে হচ্ছে। আপনি শুরু করতে পারেন। আচ্ছা, হ্যাঁ। কি জাতীয় প্রশ্ন? কি বলেন? আচ্ছা, না, অন্য প্রশ্ন দিয়ে শুরু করি। মোহাম্মদ ওয়াহিদ আল রশিদ, তার প্রশ্ন 2026 বিশ্বকাপের পরে, 26 বিশ্বকাপের পর কিন্তু, হ্যাঁ, আগামী ইউরোতে স্পেনের জাতীয় দলে গার্সিয়ার যুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? একই রকম প্রশ্ন আরেকটা নিচ্ছি আমি। মিস্টার মোল্লা ব্লগস এবং তাসকিন রহমান অর্ক একই রকম প্রশ্ন করেছেন। তাসকিন রহমানের প্রশ্নটাই নিয়েছি। হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক অ্যাবাউট স্পেনস গোল কিপিং লাইন আপ? ডাজন্ট হুয়ান গার্সিয়া ডিজার্ভ দ্য নাম্বার 2 স্পট? ইন মাই ওপিনিয়ন রায়া, গার্সিয়া, সিমন। হোয়াট অ্যাবাউট ইউ? কালকের ম্যাচের পারফরমেন্সের পরে হুয়ান গার্সিয়ার স্পেন ন্যাশনাল টিমে থাকা না থাকার আলোচনাটা শুরু হয়ে গেছে। খুব প্রাসঙ্গিকভাবে উঠে গেছে এবং এটা এখন খুবই সলিড আলোচনা। এখন এই আলোচনাতে মুশকিল হয়ে যায় যে ডেভিড রায়া, যিনি তিনি তো আসলে সেকেন্ড চয়েস গোলকিপার, মানে উনিও ফার্স্ট চয়েসটা হইতে পারেন না। যেমন ডেভিড রায়া হ্যাজ বিন ব্রিলিয়েন্ট লেটলি, স্পেশালি কয়েকটা সিজন জুড়ে, আর গত কয়েক ম্যাচ জুড়ে তো অবিশ্বাস্য কিছু সেভ তিনি করেছেন। আর ডেভিড রায়াকে কেন নাম্বার 1 বানানো হয় না, এই আলোচনাটা এতদিন ছিল। উনাই সিমন এদের মধ্যে, এখন তিনি আসলে ক্রমেই চাপে পড়ে যাচ্ছেন। বিলবাওয়ের গোলকিপার, যিনি ইউরো জিতেছেন স্পেনের হয়ে, এবং স্পেন কোচ তার উপরেই ভরসা রাখতে চান। মানে এক্স্যাক্টলি, ধরেন হচ্ছে কি ইউরোর পরও স্পেন যতগুলো ম্যাচ খেলেছে দেখা গেছে উনাই সিমনেই নাম্বার 1। ডেভিড রায়া ধরেন লাস্ট সিজন কোন পিকে থেকে শেষ করেছে, এর আগের সিজনের থেকে তো লাস্ট সিজন আরো বেটার পারফরমেন্স, এই সিজনে আরো ভালো করছেন। তবে তারপরেও কিন্তু হচ্ছে এক একজন কোচের আসলে এক একটা পার্সোনাল চয়েস থাকে, যাকে দিয়ে তার মনে হয় খেলা স্টার্টটা হবে। বা গোলকিপারকে তো ধরেন শুধু হচ্ছে গোল কিপিং তিনি করবে, খালি প্রতিপক্ষের গোল আটকাবে, জিনিসটা তো না। মডার্ন ডে ফুটবলে হচ্ছে আপনার খেলা শুরুই হয় গোলকিপার থেকে। সেই জায়গায় স্পেনের কোচের কাছে তো আপনি এখন ওই মানে ডেভিড রায় ওই জায়গাটায় আসতে পারেন নাই। হ্যাঁ, থার্ড হিসেবে ধরেন এই তিনজনের মধ্যে আমি রাখতে চাই মানে গার্সিয়াকে। হ্যাঁ, গার্সিয়ার অবশ্যই এই মানে লিস্টে ঢুকে পড়া উচিত। এই আমলটা দেখে আমার কাছে মনে হচ্ছে, যদিও এরা ওই রকম না, ইকার ক্যাসিয়াস, ভিক্টর ভালদেস, হ্যাঁ, পেপে রেইনা, হ্যাঁ, মানে এই রকম একটা ব্যাপার তৈরি হয়েছে। যদিও তিনজনের কেউই এখনো সেই লেভেলে যান নাই। মানে ইকার ক্যাসিয়াস তো সুপ্রিম লেভেলে ছিলেন, ভিক্টর ভালদেসও তাই। আবার ধরেন মানে ভিক্টর ভালদেস কিন্তু পায়ে বেটার ছিলেন হয়তো কাসিয়াসের তুলনায় অনেকের মতে, মানে বার্সেলোনা প্লেইং স্টাইলের সাথে যেহেতু, এবং বার্সেলোনার বেশিরভাগ ফুটবলার যেহেতু ওই স্পেন টিমটা ছিল, তারপরে কিন্তু কাসিয়াসই খেলতেন। স্পেন কোচ ক্যাসিয়াস ওয়াজ ফার বেটার বাকিদের চেয়ে, এটাও সত্যি কথা। কিন্তু এই জায়গায় মানে যেটা উনাই সিমনের একটা নেগেটিভ সাইড, সেটা হচ্ছে তার পারফরমেন্স আবার একটু মানে উনাই সিমন কেন স্পেনের নাম্বার 1, এই আলোচনাটা খোদ স্পেনেই আছে। কারণ তিনি অত বড় ক্লাবে খেলেন না, বিলবাওকে নিয়ে আমরা অত বেশি কথা বলি না, এইটার একটা ব্যাপার আছে। সো এইটা দেখার বিষয় যে ধরেন কথার কথা উনাই সিমনকে ড্রপ করা হলো ফিনালিসিমায়, কথার কথা ওখানে ডেভিড রায়া বা গার্সিয়া কেউ একজন খেললেন, এবং দেখা গেল যে ওই ম্যাচটা স্পেন জিতে বের হয়ে গেল। মানে বিশ্বকাপের আগে তো আপনার মার্চের উইন্ডো ছাড়া আর আছেই বাকি। আপনি তো এতদিন পর উনাই সিমনকেই খেলিয়েছেন। ওই একটা ম্যাচে কি পরীক্ষা নিরীক্ষা করবেন কোচ, স্পেন কোচ? এইটা ধরনের হচ্ছে কি এক ওয়ার্ল্ড কাপের আগে তিনি সেটা করতে চান কিনা, সেটাও হচ্ছে একটা কথা। কারণ হচ্ছে এক্স্যাক্টলি আপনি ইউরো জেতা স্পেনের এই দলটাই কিন্তু অলমোস্ট আপনার ওয়ার্ল্ড কাপে খেলবে, অলমোস্ট 95% আপনি এটাই ধরে রাখতে পারেন। সুতরাং ওই জায়গায় উনি ওনার ওই উইনিং কম্বিনেশনটা ভাঙবেন কিনা, ভাঙতে চাইলে হয়তো তিনি ওই ট্রাইটা করতে পারেন, যদি তার একটা ইন্টেনশন থাকে না ওয়ার্ল্ড কাপে আমি কি আমার একটা থার্ড চয়েস বা সেকেন্ড চয়েস গোলকিপারকে রেডি করে রাখবো কিনা। বাট ধরেন ওইটাও কি আপনার সারা বছর এত ম্যাচ অন্যরাও খেলেন, এই জায়গায় না ধরেন হচ্ছে কি ওই যে একটু গেম টাইম দেই, এই জিনিসগুলো আসলে এই ফার্স্ট চয়েস গোলকিপারদের ক্ষেত্রে না আসে না। আপনি দেখেন উনাই সিমন, ডেভিড রায়া, ইনফ্যাক্ট এখন হুয়ান গার্সিয়া, তিনজনেই তার ক্লাবের ফার্স্ট চয়েস গোলকিপার। সুতরাং তার তো ম্যাচের মধ্যেই আছেন, ওই রিস্কটা আসলে ডে লা ফুয়েন্তে নেন কিনা এটাই দেখতে হবে। আমার কাছে মনে হয় ঢুকে যাবেন গার্সিয়া, যে ফর্মে আছেন, মানে তিনের মধ্যে এবং ফিউচার গোলকিপার হয়তো হবেন। কথা হচ্ছে কে বাদ পড়বেন, কেপা আরিজাবালাগা। আচ্ছা, তারপর তো ইয়েও তো আপনার আছে, ওই যে সোসিয়েদাদের গোলকিপারটা অ্যালেক্স রেবেরিও না কি জানি, ও তো হচ্ছে কি ধরেন ওইটাও আছে, কিন্তু আমরা যে দেখি না অত। উনাই সিমনের ব্যাপারটা জানি কারণ উনাই সিমন তো খেলেছে, এইটা একটা কারণ।
যাক, পরের প্রশ্নটা হচ্ছে ডেকলান রাইসকে নিয়ে। লিমন শেখ, এনি ডাউট ডেকলান রাইস ইজ দ্য বেস্ট মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড? আমি বেস্ট কিনা জানি না, ওয়ান অফ দ্য বেস্ট বলতে হবে, এটা বলতে পারি। এবং মেইন শোতে আমরা বলেছি তার একটা ক্লাস আমরা সেট করেছি, তো ওইটা দেখে আপনি বুঝতে পারেন যে ওইটা ডেকলান রাইসকে নিয়ে আমরা কিভাবে চলে যান। মিস করে যান তাহলে হচ্ছে আর্সেনালের ওই কন্টেন্টটা আরেকবার দেখে ফেলতে পারেন। হ্যাঁ, বারটা। আচ্ছা, মোহাম্মদ রাসেল মিয়া, নামটা কি উনি ইচ্ছা করে এরকম লিখেছেন, মানে কোশ্চেনের যাকে নিয়ে কোশ্চেনটা, নাকি হচ্ছে গিয়ে টাইপিং মিস্টেক জানি না। হ্যাঁ, গ্যাব্রিয়েল মেঘালয় কি একের ভেতর সব, মানে গ্যাব্রিয়েল মেঘালয়কে মনে হয় এটা মেঘালয় হতেও পারে হয়তো, ঠিক আছে, মেঘালয় লিখতে গিয়ে এটা মেঘালয় হয়ে গেছে। এটা তো একটা কমপ্লিট প্যাকেজ, মেঘালয় ভাই কমপ্লিট প্যাকেজ। আপনি দেখেন, ধরেন পাহাড়, গ্যাব্রিয়েল মেঘালয় ইনজুরি থেকে ফিরে গোল করলেন, টানা গোল করলেন। এরপর আপনি আরো একটা জিনিস যদি চিন্তা করেন, গতকালকে ধরেন উনার কাছ থেকে আপনি কখন গোল পান, সেট পিস সিচুয়েশনে আপনি তার কাছ থেকে গোল পান। গতকালকে যে আর্সেনালের আপনার প্রথম গোলটা, ওটা কিন্তু অন ফিল্ড গোল, মানে ডেড বল থেকে কিন্তু হচ্ছে গিয়ে হয় নাই, কিন্তু তিনি ওখানে ছিলেন। হ্যাঁ, তখন একটা সেন্টার ব্যাককে নিজের হাফ না, আপনি হচ্ছে অপোনেন্টের হাফে হচ্ছে গিয়ে একজন সেন্টার ব্যাককে আপনি পাচ্ছেন। ম্যাচের তখন কত মিনিট? এক্স্যাক্টলি ইনসাইড 20 মিনিটস, মানে আপনি একটা গোল খেয়েছেন, মানে তখনের থেকেই যে আর্সেনালের গোল করতে হবে। ওডেগার শট করছে, শট করার পরে রিবাউন্ডে ওই বল তিনি পাইছেন এবং তিনি ফিনিশ করছেন, কারণ তার যে 5 মিনিট আগে সে যে ভুল করছে, এই ভুলটাকে কুড়ে কুড়ে খাইতেছে, এবং সেইটা সে যখন কভার আপ দিতে পারছে তখন তার চেহারায় কিন্তু ওই স্বস্তিটা স্পষ্ট ছিল। এবং তার জন্য যেটা ভালো যে এটা তাকে মানে ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সে খুব বেশিক্ষণ সময় নেয়, এবং অল্প কিছু। ধরেন হচ্ছে উনি এই অ্যাপ্রোচটা উনি করতে পারছেন কারণ হচ্ছে আর্সেনালকে ওই স্বস্তিটাও দিচ্ছে বা নির্ভরতার জায়গাটা দিচ্ছে, আমার পিছনে সালিবা আছে, উনি এগিয়ে যাচ্ছেন, সালিবা তো এই পিছনটা আপনার হোল্ড করছেন, দুই ফুলব্যাকের একজন হচ্ছে গিয়ে আপনার তিনবার থেকে যান, তো এই জিনিসগুলোতেই হচ্ছে গিয়ে আর্সেনাল এগিয়ে যাচ্ছে। আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ, অরব্রোস্কি, আপনি পোলিশ নাকি কেউ একজন? অরব্রোস্কি। তারপর হচ্ছে কাবরেরাকে মার্চ পর্যন্ত রাখা নিয়ে কি ভাবেন? নতুন কিছু যদি নিবেই তাহলে মার্চের পরে কেন? এখন নিলে তো প্রিপারেশনটা ভালো হইতো, আমরা তো তাই ভাবি। লাস্ট শোতে কিন্তু আমি এই কথাটাই বলছিলাম, আমরা এটাই বলছি, একদম এটাই বলছি যে আলটিমেটলি দেখবেন ওই কাবরেরাকে মার্চ পর্যন্ত রেখে শেষ করে, যে যেহেতু আমার কিছু নাই আমি ওই পর্যন্ত রেখে। কেন মানে মার্চের একটা ম্যাচের জন্য আপনার ঝুলে রাখতে হবে কেন? মানে আমরা না, মানে কি করি আসলে সামটাইমস জানি না, আমরা এত আপনি যদি বাদে দিবেন তাহলে আগেই দেন করি। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে আমরা নাম বলছি না, আপনি আমি একসাথেই ছিলাম ওই জায়গায়, আমরা ওই কনফার্মেশনটা পেয়ে গিয়েছিলাম অলমোস্ট বাফুফের একজন টপ অফিসিয়ালের কাছ থেকে, যে না, ইনফ্যাক্ট কাবরেরা যখন চলেও গেছেন এর আগে ওই মেন্টালিটি নিয়েই তিনি গেছেন, বাংলাদেশ অধ্যায় তার শেষ হয়ে যাচ্ছে। যখন কাবরেরা যখন গেছেন, কাবরেরা জানেন যে তিনি বাংলাদেশ অধ্যায় তার শেষ, এবং বাংলাদেশে তিনি আর কখনো ফিরবেন না, মানে কোচ, মানে ন্যাশনাল টিমের কোচ হিসেবে, এটা তিনি নিজেও বুঝতে পারছেন। তার যেটা নিজের কাছ থেকে একটা স্বস্তি ছিল যে না, জয় দিয়ে শেষ করছি, ইন্ডিয়াকে আমি হারিয়েছি। লোকে যখন বলবে 22 বছরের আগে বাংলাদেশের কে গুছিয়েছে ইন্ডিয়াকে হারানোর, সেটা গুছিয়েছিল হাভিয়ের কাবরেরা। এইটুকু তিনি বাংলাদেশকে দিয়েছেন, মানে আমরা কোনো ডিসরেসপেক্ট করতে চাই না কাউকেই, যথেষ্ট দিয়েছেন যা দেওয়ার, কিন্তু তার লেভেল ওই পর্যন্তই। কিন্তু আমি যেটা বুঝলাম না যে আপনি তাহলে এইরকম একটা সুবর্ণ সুযোগ আপনি হাতছাড়া করতেছেন কেমনে? আপনি জানুয়ারি মাসে যদি নতুন কোচকে নিয়োগ দিতেন তাহলে তো আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটা ম্যাচ পাইতে পারতো, সে একটা ম্যাচ পাইতো, লিগ চলতেছে, ফুটবলারদেরকে নিয়ে তার একটা ধারণা হয়ে যাইতো। এরপর যখন আপনি দেখবেন কি হবে, আমি আপনার বলি, মার্চ পর্যন্ত হচ্ছে গিয়ে হাভিয়ার কাবরেরা থাইকা শেষ করলো। হ্যাঁ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, আমি শিওর যে কোচ নিবে না। কোচ নিবে হচ্ছে যে আপনার দেখবেন সেপ্টেম্বরে যায়, তখন বেতনটা সেপ্টেম্বর থেকে দেয়া যাবে হয়তো, আমি জানি না, হয়তো আমাদেরকে ভুল প্রমাণ করতে পারে না, আমরা চাই আমাদেরকে যেন ভুল প্রমাণ করা হয় না। আমরা বলছি আমাদের চরম নেগেটিভ জায়গা থেকে যাতে এগুলা না ঘটে, মানে এটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও। এটা যেমন মানে এইটাও তো আসলেই করা যেত, যেমন আমরা হচ্ছে ওই যে বাফুফের টেকনিক্যাল কমিটির হেড হিলটন ভাই তো ইন্টারভিউতেই বলেন অনেক কোচের নাকি হচ্ছে সিভি জমা হচ্ছে বা সিভি অলরেডি, দেখেন কোনো অফিসিয়াল রিক্রুটমেন্ট কিন্তু মানে অফিসিয়াল সার্কুলার দেওয়া হয়নি রিক্রুটমেন্টের জন্য, তারপরও হচ্ছে এত সিভি আসতেছে বা এখন পর্যন্ত এসেছে। আপনি তো এর মধ্যেই হচ্ছে কি একটা কোচকে নিয়ে আপনি চুক্তি করে ফেলেন না, চুক্তি করে রেখে আপনি দেন 3 মাসের বেতন, আপনি দেন 4 মাসের বেতন, উনি হচ্ছে দেখুক, উনি ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করুক। ওয়াই নট আমরা হচ্ছে গিয়ে
মানে ওই কোচকে আবার শুরু থেকে বলবো না ওই কোচ তো হচ্ছে কি দেখার সময় পায় নাই, কেন হচ্ছে ওই কোচকে আমরা ওই ইয়েটা দিব, এর থেকে করেন ওই নতুন ভাবে স্টার্ট করেন। বাট আমার মনে হয় না আসলে কোনো কিছু সেটাই, মানে এখন আপনি তো মানে এটা তো আরো আগে থেকে শুরু করা যেত। আপনার কোচদের তো এখন আসলে প্রেজেন্টেশন দেওয়ার কথা। আপনার ডিসেম্বরে ম্যাচ শেষ হয়েছে সেটাও দেখেন কতদিন হয়ে গেছে। কে কি চায় ডিসেম্বর কি নভেম্বরে ম্যাচ শেষ, নভেম্বরে প্রায় 1.5 মাস হয়ে গেছে। নভেম্বর শেষে পুরো গোটা ডিসেম্বর মাসটা গেছে, জানুয়ারি মাস চলে। আপনি কিন্তু জানুয়ারি মাসের শেষে এসেও একজন কোচ যদি নিয়োগ দিতেন, তাই না? এবং কাবরেরা তো 2 মাসের বেতনের যে হিসাবটা আছে, হাভিয়ার কাবরেরার সময় থাকতেন 2 মাসের আগে দিয়ে কন্ট্রাক্টটা টার্মিনেট করলেই তো কাজ হয়ে যেত। এই মাসের শেষ দিকে তো 2 মাসের টাইমলাইনটা চলেও আসবে। আপনি ইজিলি মার্চ মাসে নতুন কোচের আন্ডারে, এটাতে মানে কাবরেরার ক্ষেত্রেও সেটা আমার কাছে মনে হয় অসম্মান করা হইতো না, এবং বাংলাদেশের ফুটবল আপনি যখন চেঞ্জ করবেন এটা পজিটিভ নোট হইতো। এখন যেটা হইতেছে এটা ইট ডাজন্ট মেক এনি সেন্স এট অল। আচ্ছা, পরের প্রশ্ন, আরিয়ান আকিব, মালি আর তিউনিশিয়ার হাই ভোল্টেজ ম্যাচটা কেমন লাগলো? ভাই ম্যাচটা লাইভ দেখি নাই, ম্যাচটা রিপ্লে দেখছি এবং হাইলাইটস। মালে উঠে গেছে, এবং এটা বলতেছি এই কারণে যে মালের কোচ হচ্ছেন টম সেন্টফিট, যিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ ছিলেন বছর 10-এরও কম সময় আগে। এবং আমরা যে কোচ মানে বাংলাদেশে কোচ আসে না ভালো করে আমরা যখন বলি, দেখেন কোচ কিন্তু আসে। টম সেন্টফিট এই নিয়মিত এশিয়ান কাপে থাকেন, পল পুটরা এশিয়ান কাপ বলছি, আফ্রিকান কাপ অফ নেশনস থাকেন, পল পুটরা ওইসব জায়গায় থাকেন। এইরকম কোচকে যখন আপনি রিক্রুট করতে চাইবেন, তখন এই কোচটা আপনাকে একটা মানে একটা ফর্দ ধরিয়ে দেবে যে আমার এই 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 লাগবে। এইগুলোতে টিক মার্ক রাখার যে ক্যাপাসিটি সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আছে কিনা, হয়তো নাই। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কমিটি যদি এইটা চিন্তা করে যে না, আমি আমার দেশের জন্য, আমার ফুটবল ফেডারেশনের জন্য আমি এই কোচ যা চাইছেন আমি তাকে এগুলো দিব, আমি দেওয়ার চেষ্টা করবো, লাগলে আমি নিজের পার্সোনাল ফান্ড থেকে দেব, তাহলে এই যে অবদানটা এটা বাংলাদেশের মানুষ চিরকাল মনে রাখবে। কারণ এই একজন কোচ, একজন প্রপার ভালো একজন কোচ বাংলাদেশের ফুটবলকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, যেটা আমরা কল্পনা করছি, এবং তাকে লং টার্মে কাজ করার সুযোগ দিতে হবে। এই টম সেন্টফিটরা এগুলো আফ্রিকাতে দেখিয়েছেন, এগুলো বাংলাদেশে তেনারা করতে এসেছিলেন, কিন্তু তাদেরকে আমরা প্রপারলি ট্রিট করতে পারি না। দেখেন আপনি যদি তখন এই টম সেন্টফিটকে ভুটান বিপর্যয়ের পর, হ্যাঁ ওইখানে হচ্ছে আপনার ভুটান বিপর্যয়ের পর বাংলাদেশের ফুটবলে নির্বাসনে চলে গেছে, এটা একটা ভুল ডিসিশন, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই টম সেন্টফিটকে তখন রেখে আপনি আপনার ইউথ, আপনার পাইপলাইন, আপনি ওই কাজগুলো যদি করতেন, তাহলে হ্যাঁ দেখেন 18তে যখন আপনি ব্যাক করছেন, 18 পর আপনি মানে বাংলাদেশ হচ্ছে কি পাইছে, 18 পর বাংলাদেশ হচ্ছে ওই যে এশিয়ান গেমসে গেল, রাউন্ড অফ 16-এ গেল। আপনি তো 18 সাফে আপনি ব্যর্থ হলেন, আপনি এরপর 2টা সাফে আপনি ব্যর্থ হলেন, কোনো তো প্রাপ্তির কিছু তো নাই না, প্রাপ্তি আপনি পান নাই, মানে প্রাপ্তির তেমন সেই অর্থে নাই, আছে আবার, কিন্তু এইটাও একটা পজিটিভ নোট যে বাংলাদেশে নিয়মিত খেলাটা ফিরেছে। কিন্তু 2016 থেকে 18 বাংলাদেশের ডার্ক সাইড, হ্যাঁ এটা হয়তো মানে আমরা হয় নাই দেখেই আফসোস করছি। আচ্ছা, প্রশ্ন কামরুল আহমেদ, তার প্রশ্ন, নারী লিগের ম্যাচের রেজাল্ট হচ্ছে 12-0। দরকার হলে টিম কম নিয়ে আসেন, কিন্তু ম্যাচে কম্পিটিশন থাকতে হবে, তাহলেই না এশিয়ান কাপে ভালো কিছু করতে পারবে বাংলাদেশ। এইটা আপনি নারী লিগের ধরেন 11টা টিম খেলছেন, হ্যাঁ এটা পজিটিভ, অনেক ফুটবলাররা খেলার সুযোগ পাচ্ছে, হয়তো তাদের মধ্যে থেকে বাফুফের ক্যাম্পে অনেকে ঢুকবে নতুন, কারণ সবাইকে তো আপনার এইভাবে কোনো ট্রায়াল দিয়ে বা কোনোভাবে তো আসলে দেখার উপায় ছিল না। একটা কম্পিটিশনের ফরম্যাটে ওই ফ্লুক নাকি ওর পারফরমেন্সটা আসলেই আছে এটা দেখার সুযোগ হবে, বাট তারপর আপনার দিন শেষে তো ওই কম্পিটিশনটা আপনি আসলেই ওইভাবে হয়তো খুঁজে পাবেন না। দেখা যাবে 1টা বা 2টা দলের মধ্যেই সেই রেসটা শেষ পর্যন্ত থাকবে, 12-0, 8-0, 5-0, এইভাবেই আসলে রেজাল্টগুলো হচ্ছে। তো উনার কনসার্নের জায়গা হচ্ছে কি এটা, যে আরেকটু টাফ কম্পিটিশন, দল কমিয়ে, ধরেন আমি 6টা দলকে নিয়েছি, 6টা দলকে নিয়ে একটা ব্যালেন্স করে এটা করা যেত কিনা। উনার মানে কনসার্নটা ঠিক আছে, কিন্তু আবার বাস্তবতার নিরিখে যদি আমরা দেখি, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে উইমেন্স ফুটবল লিগ হয় সেখানেও প্রচুর পরিমাণ একপেশে খেলা হয়, এটা ইন্ডিয়াতেও হয়, এটা ইউরোপেও হয়, মানে এইটা আসলে উইমেন্স ফুটবলের একটা বাস্তবতা, যেখানে কোনো কোনো দল অনেক বেশি শক্তিশালী হয়। এটা আমাদেরকে হেল্প করবে না বাংলাদেশ ফুটবল লিগের, মানে উইমেন্স ফুটবল লিগ থেকে যখন এশিয়ান কাপের এই হেল্পটা আমরা চাইছি, সেটা হয়তো করবে না, কিন্তু প্লেয়ারদের নিয়মিত খেলার ভেতরে থাকা, ফিটনেসটা মানে গেম সিচুয়েশনটা রাখা, এইটুকুই পাওয়া যাবে বড় জোর, এর বেশি কিছু না। মানে এইটা বাংলাদেশকে খুব একটা হেল্প করবে বলে আমার কাছে মনে হয়। ধরেন এইটা তো হচ্ছেই, এটা একটা পজিটিভ সাইড, প্লাস এশিয়ান গেমসের আগে
এশিয়ান কাপের আগে লাস্ট 15 দিনে না এশিয়ান গেমসও আছে বাংলাদেশের এশিয়ান গেমস তো সেপ্টেম্বরে হ্যাঁ এশিয়ান কাপের আগে ধরেন হচ্ছে যদি 2টা বা 3টা ম্যাচ যদি আসলে খেলা যেত আরো ভালো, ঠিক আছে, তাহলে আসলে খুব ভালো হতো। সেটা তো মনে হচ্ছে না যে খুব সম্ভব। পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে রিফাত ভাই কেমন আছেন? আব্দুল্লাহ আই জয় ভাই, রোনালদোর সৌদি লিগের শিরোপা মনে হয় স্বপ্ন থেকে যাবে, এমন সময় চাপে পড়ে গেছে, সামনে রিয়াদ ডার্বি। ভাই আমি মেসি ফ্যান, তাও চাই রোনালদো কমপক্ষে একটা লিগ শিরোপা জিতুক। আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং আপনাকে ধন্যবাদ আপনার মানসিকতার জন্য। আমার মনে হয় অনেকেই চান যে রোনালদো সৌদি আরবে গেছেন, রোনালদো একটা সৌদি লিগ জিতুক, কিন্তু সৌদি লিগের আল নাসেরের প্রতিপক্ষরা নিশ্চয়ই সেটা চান না। হ্যাঁ, রোনালদোকে তাই আসলে অনেক কাঠখড় পুড়িয়েই এটা জিততে হবে যদি তারা জিততে চান। একটা খুব ভালো স্টার্ট হয়েছে আল নাসেরের, এটা ইট ওয়াজ অ্যাবাউট টাইম। হ্যাঁ, যে আপনার হারতে হবে, রোনালদোটা মিসও করছেন, যে হারতে আসলে হবেই। হ্যাঁ, না হেরে আপনি কি লেভারকুসেন তো আর হইতে পারবেন না সবাই, কিন্তু এখান থেকেও বাউন্স ব্যাক করার যথেষ্ট সুযোগ সময় আছে। তবে নাও ইজ দ্য টাইম মনে হয় আল নাসের এবং রোনালদোর জন্য। আচ্ছা, মাহবুবুল হকের প্রশ্ন, আর্সেন ওয়েঙ্গারের প্রস্তাবিত নতুন অফসাইডের আইনকে কিভাবে দেখছেন? অনেক গোল হবে ধরেন, মানে এটা কি, যদি মানে লাইনের মধ্যে আপনি যদি কমপ্লিটলি ছাড়িয়ে যান, ধরেন আপনি এখানে আপনার থেকে পুরোপুরি ছাড়িয়ে চলে গেছে, তাইলেই অফসাইড। কিন্তু আমার ধরেন হাতটা একটু আপনার শরীরের এখানে আছে, তাহলে কিন্তু অফসাইড না। আর্সেন ওয়েঙ্গারের প্রস্তাবটা কিন্তু হচ্ছে অনেকটাই এরকম। আমার কাছে মনে হয় না এই প্রস্তাবটা শেষ পর্যন্ত গৃহীত হবে, এবং যদি গৃহীত হয়ও সেইটা আসলে লং টার্মে ফুটবলের চেহারাটা পাল্টে দেবে। কিভাবে পাল্টে দেবে? তখন কোনো সেন্টার ব্যাক, যে স্লো কোনো সেন্টার ব্যাক আসলে ম্যাচের সুযোগই পাবে না, কারণ সেন্টার ব্যাকরে তখন সব সময় তটস্থ থাকতে হবে, এবং হাইল্যান্ড ডিফেন্স কিন্তু তখন একদম আপনার হাইল্যান্ড ডিফেন্স তখন একটা ধরা খাবে, বিরাট বড় একটা ধরা খাবে। এর ভালো বলছেন, হাইল্যান্ড ডিফেন্স ধরা খাবে। এবং অ্যাট দ্য সেম টাইম যে বললাম যে অনেক সেন্টার ফরওয়ার্ডে দেখবেন সেন্টার ব্যাক বানায় দেওয়া হয়েছে, মানে রুট লেভেল থেকে। এটা যদি হয় অনেক সময়, কিন্তু এটা ইন্টেনশনালি বানানো হবে, কারণ গতির সঙ্গে সবসময় পারতে হবে। আপনি তো ফ্র্যাকশন অফ সেকেন্ড মিস করলে, এই মানে যেখানে একটা আঙুল সামনে থাকলে, এক চুল সামনে থাকলে অফসাইড হয়, তারপরেও ওই ডিফেন্ডারের দায়ে ধরা হয় যে সে রিয়াকশন দেয় 1 সেকেন্ড দেরি করছে। ওই সময় কি করবে একবার চিন্তা করেন। এটাই তো বললাম, মানে লাইনে অল্প একটু থাকলেই হচ্ছে কি আপনার। অবশ্যই এটা খুব মানে, যদিও অফসাইডের রুল কখনোই খুব কনস্ট্যান্ট ছিল না, তবে ওই যে ইনজুরির যেই এটা করা হচ্ছে টাইম কিলিং এর, ওইটা ভালো, ওইটা নেগেটিভ সাইড আছে, কিন্তু ওটা বেটার, মানে ওইটা হয়ে যাবে আমার কাছে মনে হয়। ও তো অলরেডি কিছু ম্যাচে হইছে, এই আরব কাপেই তো আপনার হচ্ছে কি চলছে, সেটা চলছে না, চলে গেছে। আরব কাপ দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, নেক্সট আচ্ছা, টি টপ থিংস টেস্ট নাম, ঠিক আছে। বিএফএল এর প্রথম লেগ শেষ হলো, ভুল না করলে এবার গোল স্কোরিং এর উপরের দিকে যারাই আছেন তাদের মধ্যে লোকাল কেউ নাই। আছেন, ফজল আহমেদ ফাহিম আছেন, শুনেন। কিন্তু আমরা লাস্ট সিজনে গেলেই সেখানে মেবি প্রথম লেগ শেষে শীর্ষ 5-এ একমাত্র বাংলাদেশি হিসেবে আলামিন ছিলেন। এবারের সিজনে আলামিন আর দিয়াবাতে একই দলে, এটার জন্যই কি আলামিন কিছুটা আনলাকি? আলামিনের এবারের এক ম্যাচের 40 মিনিট আর আরেক ম্যাচে পুরো 90 মিনিট নিজের প্রেফারেবল পজিশনে সুযোগ পেয়েছেন এবং 2বারই গোল পেয়েছেন। আলামিন কি কিছুটা আনলাকি? আচ্ছা, এখন ধরেন হচ্ছে এই জিনিসটা ব্যালেন্স হয়েছে কিভাবে, বা আবহানির মারুফুল হকের কাছে মেইন নাম্বার 9 হচ্ছে যে আপনার সোলেমান দিয়াবাতের স্টার্টটা একটু স্লো ছিল, এরপর কিন্তু উনি এখন পর্যন্ত 8টা গোল আপনার করে ফেলেছেন। তো এইখানে কিছুটা আনলাকি বলতে হবে আলামিনকে। আবার আলামিনের আপনার ইনজুরিতে আলামিন ছিলেন, মাঝখানে তার কাছ থেকে ট্রেনিংও আসলে ফুল ওই লাস্ট সিজনের আলামিনকে ওই সাপোর্টটা পাওয়া যাচ্ছিল না, এই কারণে আলামিনের গোল সংখ্যা কমেছে বা আলামিনের সুযোগটাও কমেছে। বাট ওই যে টপ 5-এর মধ্যে কিন্তু আছে আপনার বাংলাদেশি ফজল আহমেদ ফাহিমই আছেন। ওইটাই দেখলাম আমি, ফজল আহমেদ ফাহিমের 5টা গোলও আপনার আছে, 10টা ডোরিয়ালটন, 8টা সোলেমান দিয়াবাতে, 6টা পাওমর বাবু, আর 5টা হচ্ছে ফজল আহমেদ ফাহিমের অ্যাসিস্ট এবার আমরা দেখেছি। তো কেউ না কেউ থাকছেন, বাট লাস্ট সিজনে যেটা হয়েছিল আপনার একদম পিঠাপিঠি ছিল কিন্তু দিয়াবাতে এবং আলামিন নাম্বারটা, হ্যাঁ নাম্বার অনেক হাই ছিল। কিন্তু এখন বলেন যে আলামিন কি এইখানে একটু মানে, আলামিন যখন আবাহনীতে গেছেন জেনে বুঝেই তো গেছেন যে দিয়াবাতে পরে আসছেন, দিয়াবাতে যখন এসছেন তখন তো তিনি বুঝেই গেছেন যে না, স্ট্রাইকিং পজিশনে তিনি তো আর স্টার্ট করতে পারবেন না, তাকে বরং সাপোর্টিং রোলে থাকতে হবে। তো আলামিন সেই সাপোর্টিং রোলটা খুব ভালো প্লে করতেছেন, খুব ভালো, মানে এইটা আলামিন বরাবরই পারেন। কিন্তু
সেখানে একটু কম্প্রোমাইজ হয়ে গেল যে আলামিন যদি নাম্বার 9-এ খেলতে পারতেন তাহলে হয়তো আবাহনীতে তিনি আরো বেশি গোল পাইতে পারতেন। পুলিশ এফসিতে যা গোল পাইছেন তার চেয়ে বেশি হিসাবে তো আবাহনীতে গোল পাওয়ার কথা ছিল, তাই না? পুলিশ এফসিতে গোল করা তো কঠিন, কিন্তু আবাহনীতে গোল করা কম্পারেটিভলি একটু ইজিয়ার হওয়া উচিত। সেই সুযোগটা হাতছাড়া হইল কিনা? কারণ হচ্ছে আপনার লোকাল ফুটবলে আপনি খেয়াল করেন প্রতিটা ক্লাবেই হচ্ছে নাম্বার 9-এ তাদের প্রায়োরিটি থাকে বিদেশি ফুটবলার। আর যেখানে আপনি দিয়াবাতেকে পাচ্ছেন, এই দিয়াবাতেই তো লাস্ট সিজনে মোহামেডানকে চ্যাম্পিয়ন করলো। আবাহনী যখন দিয়াবাতেকে নেওয়ার সুযোগটা পেল, তারা তো ওইটা হারাবে না, তারা ওইটা করেছেন। এখন দিয়াবাতে যেহেতু আপনি নিয়েছেন, আপনার অবভিয়াসলি তো হচ্ছে গিয়ে আপনি ডাবল স্ট্রাইকার খেলাবেন না, বা দেখা গেছে আপনি হচ্ছে সাপোর্টিং হিসেবে খেলাচ্ছেন, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে আলামিনকে খেলালে আপনি সাকসেসটা পাচ্ছেন। মোস্টলি উইং এ খেলতেছেন, ওখান থেকে সরে এসে ডিফেন্ডিং করতেছেন প্রচুর পরিমাণে। তবে আপনি পরের দিকে যে অ্যানালিসিসটা করছেন এটা একদম ঠিকঠাকই করছেন, মানে যেখানে যখন উনি প্রেফারেবল পজিশনে খেলতে পারতেছেন তখন উনি জ্বলে উঠতেছেন। এই ছাড়া তো তার ন্যাচারালি আপনি একজন মানে উইঙ্গার বা ফরওয়ার্ডের কাছ থেকে তো স্ট্রাইকার, প্রপার স্ট্রাইকারের মতো গোল এক্সপেক্ট করতে পারেন না। বক্সের ভেতরে যে থাকে সে তো গোল করার অনেকগুলো উৎস পায়, ট্যাপ ইন থেকে শুরু করে সব রকম, পেনাল্টিও হইতে পারে, সেগুলো তো গোলের নাম্বারস বাড়ায়। আপনি খালি আবাহনীর মোরসালিন, আলামিন এবং কাজেম শাহ এই তিনজন যেভাবে সাপোর্টটা দিয়ে গেছে, ঠিক আছে, আবাহনী 5 নম্বরে যা আছে এটা বড় ক্রেডিট আসলে তার। দিয়াবাতের তো গোল তিনি করছেন ওই হিসাবে, কিন্তু দিয়াবাতের ফর্মটা আসলে আগের মতো নাই, এটাও খেলার ভিতরে সে আগের তেজ নাই। আচ্ছা, পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন হচ্ছে তাকিম ইতসুয়া, if any mid-table club from another league or any club wanted Hamza Choudhury, he should go for game time or not? Tell your opinion. Any মানে অন্য কোনো মিড টেবিল টিম, মানে সেটা কি লিগের, অন্য কোনো লিগের কোনো মিড টেবিল টিম যদি তাকে ডাকে হামজাকে, তাহলে কি গেম টাইম পাওয়ার জন্য যাওয়া উচিত কিনা? আমার না লেস্টার সিটির কোচটাই চেঞ্জ হবে, ঠিক আছে? হামজা হচ্ছে লেস্টারের ঘরের ছেলে, লেস্টারের প্রাণ, তিনি থাকুক, ওইখানেই থাকুক, লেস্টারের কেই হামজা তুলবে। মানে লেস্টার সিটি আর হামজা চৌধুরীর প্রসঙ্গটা যখন আসে, মানে লেস্টার সিটি হামজা চৌধুরী ছেড়ে যাওয়াটা একটা বিরাট বড় সিদ্ধান্ত। মানে কত বড় সিদ্ধান্ত? যত বড় সিদ্ধান্ত হচ্ছে যে একটা প্লেয়ারের শুরুই লেস্টার সিটিতে, একাডেমির প্লেয়ার, কিন্তু একাডেমি থেকে সেই ক্লাবের সে ক্যাপ্টেন হয়েছে, মানে এটা হেরিটেজ, এটা লেস্টার সিটির হেরিটেজ, এটা হামজা চৌধুরীর নিজের লাইফ, পুরা লাইফ বিলং করছে তার ওই জায়গাতে। যদিও তিনি ক্লাবে গেম টাইম না পেয়ে এর আগে ওয়াটফোর্ডে, তারপরে শেফিল্ডে খেলেছেন, কিন্তু এখনকার পরিস্থিতি আলাদা, যেহেতু চ্যাম্পিয়নশিপে তিনি আছেন। লেস্টার সিটি তার ছেড়ে যাওয়া ইটস এ বিগ ডিসিশন। সো মিড টেবিল কোনো ক্লাব যদি তাকে অফারও করে, হামজা চৌধুরী এখনই আমার মনে হয় না ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে চান, বরং মানে লেস্টার সিটি তাকে রাখতে চায়। আমার কাছে আরও বেশি মনে হয়, মানে যতটুকু আমি বুঝি, সেটা লেস্টার সিটি তাকে রাখতে অনেক বেশি উদ্গ্রীব এবং আগ্রহী। হামজা কিন্তু চাইলেই শেফিল্ডে মানে জয়েন করতে পারতেন, শেফিল্ডেই তিনি থাকতে পারতেন, শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠুক বা চ্যাম্পিয়নশিপে থাকুক। হামজার ওই রকম একটা আগ্রহ কিছুটা হলেও ছিল বলেই আমরা জানি। কিন্তু লেস্টার সিটিতে, মানে লেস্টার সিটি তাকে এতভাবেই চেয়েছে এবং লেস্টার সিটিকে সে না করে নাই, কারণ লেস্টার সিটির সঙ্গে তার ওই প্রাণের বন্ধনটা আছে, যেটাকে লেস্টার সিটি যখন একবার তাকে ডাকে তখন লেস্টার সিটি তখন তিনি তাকে না করেন না। এই কারণেই যে কোনো ক্লাব ডাকলে লেস্টার সিটি যতক্ষণ পর্যন্ত হামজা চৌধুরীকে চাইবে, হামজা চৌধুরীও ততক্ষণ পর্যন্ত লেস্টারকেই সার্ভিস দিয়ে যাবেন। যাই নেক্সট। আচ্ছা, জাতীয় প্রশ্নটা শেষ করব। আচ্ছা, শাহ সুলতান তার প্রশ্ন, কিউবার বাংলাদেশ ফুটবল লিগ ছেড়ে যাওয়াটাই বাংলাদেশ আমাদের ফুটবলের আসল চেহারা নাকি? আরো আছে দিব বলি, অনেক বড় প্রশ্ন কর না, 8 মিনিটের কয় লাইন দেখেন। After Tariq Kazi, Kiwa Mitchell has also decided to leave, raising the same salary-related issue. The situation is identical across almost all clubs in the country. Those who have financial backing are protesting and walking away, while those who don't are forced to endure these hardship in silence. Meanwhile, Muzaffarov has also left Mohammedan, citing পার্সোনাল রিজনস। মানে পুরো ব্যাপারটা হচ্ছে যে উনি যেটা বলতে চাইছেন যে ঠিক আছে, এই প্লেয়াররা চলে যাচ্ছে, কিউবা চলে যাচ্ছে, তারিক চলে যাচ্ছে, একটা স্টেটমেন্ট দিয়ে চলে যাচ্ছে, মুজাফফরও পার্সোনাল ইস্যু দেখিয়ে চলে গেছেন, কিন্তু এমন অনেক ফুটবলার এখানে আছেন যারা তো বলতে পারছেন না যে আমি টাকা পাইতেছি না, বেতন পাইতেছি না, তাদের কি হবে? বিএফএফ এর কি? এবং আরো প্রশ্ন শেষ হয় নাই,
players Hamza and Shamit all considers football success while the core problem মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি শুধুমাত্র কোর সাকসেস হিসেবে হামজা সমিতদেরকে নিয়ে আসাই দেখছে, আর এই প্লেয়াররা যে ডোমেস্টিক লিগে নিয়মিত বেতন পাচ্ছেন না, তারা যে অবহেলিত হচ্ছেন, এইটা কি তারা দেখছে না? এইটা হচ্ছে তোমার প্রশ্ন। দেখেন, লোকাল ফুটবলাররা কেউই এই ব্যাপারটা নিয়ে কখনোই আসলে কথা বলেন না বা বলতে আসলে কমফোর্টেবলও ফিল করেন না, বা অনেক সময় ওনারা বলেছেনও, সেটা হচ্ছে আসলে ধোপে টিকে নাই। এখনো তো আপনার এমন অসংখ্য প্লেয়ার রয়েছে যারা ধরেন 2, 3, 4 সিজন আগের টাকাও ক্লাবদের কাছে পান, আরো লম্বাও হিসাব আছে। এক একজন প্লেয়ারের ওই পাওনা হিসাব করলেও অনেক লম্বা হয়ে যায়। ফুটবলাররা অনেক স্যাক্রিফাইস করেছেন, দ্যাটস ট্রু, বা করেন, এখনো হচ্ছে প্রতিনিয়ত ফুটবলাররা স্যাক্রিফাইসটা করেন। ইনফ্যাক্ট আপনার এই যে ধরেন এই সিজনেই ম্যাক্সিমাম ক্লাবের হচ্ছে গিয়ে আপনার নতুন যে কন্ট্রাক্ট হয়েছে এই সিজনের জন্য, সেটার হচ্ছে ধরেন ধারে কাছে সিজন তো অর্ধেক শেষ, এখনো 50% টাকা হচ্ছে কোনো ফুটবলাররা পান নাই। তো এটা তাদের এক স্যাক্রিফাইসের বড় জায়গা, কারণ তারা ওই জায়গায় আপনি এটা করেন না, দিন শেষে এটা তাদের হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। আপনি ধরেন হচ্ছে এখন করে ধরেন তারিক কাজী কিন্তু অন্য দেশে লিগ খেলতে চলে যান, ওই ফুটবলার তো নেক্সট সিজন তো কোনো না কোনো এক জায়গায় তো খেলতে হবে, তিনি কোন জায়গায় খেলবেন? মানে এই সব কারণে নাই, তাতে সে কানেকশন নাই। হ্যাঁ, ধরেন হচ্ছে এই সব কারণে অনেক সময় ফুটবলার অনেক কিছু বলে না। আবার দেখা যায় নতুন সিজনের চুক্তির সাথে আগের সিজনের টাকাটা হচ্ছে কিছুটা ব্যালেন্স করা হয়। ধরেন আগের সিজনে কেউ 40 লাখ টাকা পাইতো, ওকে হচ্ছে বলা হচ্ছে তোমাকে আমি এই নেক্সট সিজনও রিটেন করছি, তুমি আগের 40-এর থেকে ওটাকে কমায় তুমি 15 লাখ করে ফেলো, তোমার নতুন কন্ট্রাক্টটা হয়ে যাবে ধরো 30 লাখের। তো এই ধরনের ইকুয়েশনও অনেক সময় ফুটবলাররা চলে আসেন। এইটা ধরেন হচ্ছে সবকিছু সিস্টেমটাই এইভাবে চলছে। তারিক কাজীর হাতে সেই অপশন ছিল, কিউবা মিচেলের কাছে সেই অপশন আছে। কিউবা মিচেল বাইরে যেখান থেকে তিনি এসেছিলেন সেখানে তিনি ফেরত যাবেন, অর্থাৎ ইংল্যান্ডে ফেরত যেয়ে তিনি এখানের কোনো একটা ক্লাবের ইউথ লেভেলে তিনি ঢুকতে পারেন কিনা সেই ব্যবস্থাটা তিনি করবেন। এই সুযোগ তো সবার থাকে না। আর ফুটবল ফেডারেশন তো তাদের একটা বিগ সাকসেস এই হামজাদের নিয়ে আসা, কিন্তু লিগটাকে যে হচ্ছে গিয়ে ওই হামজাদেরকে কাজে লাগে, ওই ক্রেজটাকে কাজে লাগে যে লিগের চেহারাও বদলে দেওয়া যেত, মানে কিউবাকে দিয়ে তো লিগ পাল্টা দেওয়া যেত, মানে আনসেনি যখন মানে প্রপারলি জিনিসটা ডিল করতে পারলে তো সম্ভব। কিউবার বাংলাদেশ ফুটবল লিগ ছেড়ে যাওয়াটাই আসলে আমাদের ফুটবলের আসল চেহারা, এটা বলতে কোনো বাধা নেই। কিন্তু কিউবা আসলে বাংলাদেশে কেন আসছিলেন, আমি তো এইটাই মানে এই কনফিউশনটা, কেন আসলেন সেই কনফিউশন যেমন আমার আছে, কেন গেলেন সেই কনফিউশন আমার আছে। মানে আপনার 1.5 মাসের বেতন বাকি থাকে বলে আপনি চলে যাচ্ছেন, তার মানে আপনি আসলে ক্যারিয়ারে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে শুরুর দিকে আপনি বড় একটা গলদ বোঝা যাইতেছে যে 6 মাসের মধ্যে আপনাকে পুরো সিদ্ধান্ত পাল্টে ফেলতে হইল, আমার কিন্তু তাই মনে হয়। আচ্ছা, নেক্সট ক্লাসিক ক্রিকেট তার প্রশ্ন। ফর্টিজ এফসির পাসিং ফুটবল এবং ফিনিশিং নিয়ে ফেসবুকে একটা রিলস দেখার পর অনেক আগ্রহে ফর্টিজ এফসির খেলা লাইভ দেখতে বসছিলাম, কিন্তু বিএফএল এর যে ব্রডকাস্টিং মান, তাতে খেলা দেখার ইচ্ছাটাই অনেকটা চলে গেছিল। কিন্তু যতটা দেখছি তাদের খেলা উপভোগ করছি, বিশেষ করে তাদের পাস অ্যাকিউরেসি এবং শট অন টার্গেট রাখা আমাকে সত্যিই অবাক করছে। আবার কিছু হাইলাইটস দেখলাম, ফিনিশিংও দারুণ। আপনারা এই দিকটা কিভাবে দেখছেন? ফর্টিজ এফসি হচ্ছে আপনার টোটালি তাদের টিম গেমটা তারা ইউটিলাইজ করাতে পেরেছে। খেলায় আপনার শুরুই হয় একদম নিচ থেকে। কারণটা বলেন, একজন কোচ এটাই তো বলছি যে মাসুদ পারভেজ কায়সার অনেক দিন ধরে তিনি একেবারে শুরু থেকে, ক্লাবের শুরুর থেকেই তিনি তার উপর দায়িত্বটা রাখা হয়েছে। ফর্টিজে দেখবেন স্কোয়াডে আসলে লোকাল ফুটবলারদের মধ্যে খুব ম্যাসিভ যে পরিবর্তন হয় সেটাও না, কোর একটা গ্রুপ থাকে। এবং দেখেন মানে তাদের যেই মানে প্লাস পয়েন্ট যেটা হয়েছে, শুধু আমরা সুজন পেরেরার কথা বলি না, আপনি তুই সেন্টার ব্যাকের পারফরমেন্স দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অনন্ত তামাং, সাউথ এশিয়ান ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক, তাকে পিক করে আনা হলো, এবং তার সাথে মঞ্জুর রহমান মানিক, লেফট সাইডে আব্দুল্লাহ ওমর সজীব, নতুন করে নিজেকে খুঁজে পাইছে। মানে ন্যাশনাল টিমের একসময় ফুটবলার ক্লাবেই ছিলেন না, রাডারেই ছিলেন না, ওই জায়গা থেকে তার কামব্যাক করাটা, এই জিনিসগুলো আসলে ফর্টিসকে কাজে দিচ্ছে। তারপর ওমর বাবু, তিনি খেলছেন যেই ম্যাচে, সেই ম্যাচে ফর্টিস কয়েকটা গোল করছে। তিনি না খেললো এই ম্যাচে ফর্টিস গোলের জন্য যখন ঢুকছিল, তখন আপনি ওকাফরের মতো স্ট্রাইকারকে পেয়ে গেছেন। ইনফ্যাক্ট আমি ফর্টিসের একজন অফিসিয়ালের সাথে আমার কথা হচ্ছিল, উনি বলছিল যে দেখেন ওকাফরের লাস্ট কয়েক বছরে আপনি হয়তো ওই মানে বাংলাদেশের ক্লাবগুলো কি করে যে ভিডিও বেসড ফুটবলার আনার চেষ্টা করে, যদিও আপনি কিন্তু হচ্ছে ইউটিউবের শর্ট ভিডিও দেখে কখনোই কোনো ফুটবলারকে আপনার জাজ করতে পারবেন না। ধরেন আমিও যদি খেলি ইউটিউবে, তো আমি তো হচ্ছে আমার সব বেস্ট মুভ গুলাই দিয়ে রাখবো, এটাই তো খুব স্বাভাবিক। যেটা বাইরে মারছেন এটা দিবেন না। তো
মানে ফেসবুকে আপনি আপনার খারাপ ছবিটা দেন নাকি? ওকাফরের কোনো খুব বেশি ছিল না, কিন্তু তার হচ্ছে খুঁজে বের করেছেন ওইখানকার ম্যাচ, মানে ওই প্লেয়ার রিক্রুটমেন্টে ফরটিজ এফসি ছিল টপ। তাদের ইচ অ্যান্ড এভরি নতুন সাইনিং গুলো আপনি দেখেন কাজ করছে, সুজন পেরেরার থেকে অনন্ত তামাং, এই যে ওকাফর বা অমর বাবু তো আপনার ঘরের ছেলে, ইসা জালো, তাকে আপনি সেন্টার ব্যাক খেলাচ্ছেন, ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাচ্ছেন, এই জিনিসগুলো আসলে ফরটিজ করতে পেরেছে। আমার মনে হয় পরের অংশটার উত্তর আপনি পেয়েছেন, আমরা প্রথম অংশটার উত্তরটা দেওয়ার চেষ্টা করি। দেখেন এই যে এইভাবে একটা খেলা ওঠে, মানে আজকালকার দুনিয়ায় মানুষ দেখে রিলস, আমি আপনি রিলস দেখি, সবাই রিলস দেখে। আমাদের এই শোটার রিলসও আপনি আসলে খুঁজে পাবেন না, কারণ কাটা হয় না, অনেকে কাটেন না, যে কাটলে আরো ভালো হইতো। তো এই যে খেলার রিলসগুলো, আমি এটার পক্ষে ছিলাম নাবিল খান, যে বাংলাদেশ ফুটবল লিগ আরো 4-5 বছর ধরেই, যতদিন পর্যন্ত আমি এটার সাথে মানে হয়তো আমি অনেকদিন ধরেই, 4-5 বছর ধরে, যে এই রিলসগুলো ওপেন করে দিত। ওপেন অ্যাজ ইন এগুলো কোনো কপিরাইট থাকবে না বাংলাদেশে ফুটবল পপুলার করতে গেলে। এগুলো ওপেন ফর অল, ওপেন ফর এনি এডিটিং, এনি ইউসেজ, সব পেজ টেজের জন্য, সবার জন্য। এটাতে সুবিধা হচ্ছে যে এই যে যারা, এই দেখেন উনি ক্লাসিক ক্রিকেট যিনি, উনি এটা দেখে রিলসটা দেখে ওনার কাছে মনে হচ্ছে যাচ্ছে খেলাটা দেখে তো ভালো খেলছে তো। কারণ আপনি এই আজকালকার যুগে এসে 90 মিনিটের খেলা বেচতে পারবেন না, আপনাকে বেচতে হবে ছোট ছোট ক্লিপগুলা, যেটা আপনাকে অ্যাটেনশন তৈরি করবে। আজকাল আমরা যে পডকাস্ট দেখি, আমাদের কাছে রিলস আসে না, আমরা রিলসে যখন একটা পডকাস্টের একটা জিনিস ভালো লাগে, আমরা ফুল পডকাস্টটা দেখি, এটাই কিন্তু হয় ইউজুয়ালি। তো এই যে এইটা হচ্ছে সিস্টেম, এই সিস্টেমের সঙ্গে বাংলাদেশ ফুটবলের দূরতম কোনো ধারণা নেই। যারা এটার সঙ্গে আসেন এরা এগুলো নিয়ে ভাবেন না। এই গেল প্রথম। দ্বিতীয়ত, বিএফএল এর ব্রডকাস্টিং নিয়ে অনেক কথা বলছে, আর বললাম না, জান মানে এটা কিচ্ছু করার নেই। এটা দেখেন ফেব্রুয়ারি থেকে নাকি সলভ হবে না, মানুষ কিন্তু দেখতে চায়। দেখেন ব্রডকাস্টিং যদি ভালো হয়, আপনি শুধুমাত্র রিল দিয়েই আপনি এইটার ব্র্যান্ডিং এইখানে নিয়ে যেতে পারবেন। একটা টিম লাগবে, জাস্ট অল ইউ নিড ইজ আ টিম, ধরেন ডেডিকেটেড টিম। আপনি ওইটা হিসাব করেন, বসুন্ধরা এবং আবাহনীর ম্যাচ হয়েছে, হ্যাঁ, ওটার কোনো ব্রডকাস্টিং হয়নি, কিন্তু আপনি ওই ম্যাচে শুধু হচ্ছে গিয়ে ভিডিওটা চিন্তা করেন, হ্যাঁ, জিকর হচ্ছে গিয়ে সেই পেনাল্টি সেভের ওই মোমেন্টটা, মানুষ তো এটা দেখতে চায় এবং মানুষ জানছে, ওইটাই দেখার দরকার, ওইটা দিয়েই শুরু করতে হবে। আস্তে আস্তে মানুষ পুরো খেলার দিকে যাবে। একেবারে এত সহজ না। আমাদের প্রশ্ন আছে কিন্তু, আপনার নাকি মানে প্রশ্ন আছে? প্রশ্ন একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, করেন, আমার তো একটাই আছে। আচ্ছা, ওইটা তখন করা হয়নি, বাট এখন করি। মোহাম্মদ আশফাকুর রহমান বর্ষ, তার প্রশ্ন, অ্যাকর্ডিং টু ক্লাব ফুটবল পারফরমেন্স, ঠিক আছে, স্টার্ট, বেঞ্চ, লোন, সেল, ডেভিড রায়া, ওয়ান গার্সিয়া, লুকাস শেভিলিয়ার এবং মাইক ম্যাকটাইন, অ্যাকর্ডিং টু ক্লাব ফুটবল পারফরমেন্স এই সিজনে এখন পর্যন্ত এটা খুব অদ্ভুত শোনাইতে পারে, কিন্তু মাইক ম্যানিওর যে পারফরমেন্স বিগ ম্যাচে, পেনাল্টি সেভ, রোমার সঙ্গে আরেকটা জানি কার সাথে, ইন্টার মিলানের সাথে, এগুলো দুইটাতে এসি মিলানের পয়েন্ট দিছে, এবং মিলান কিন্তু সেরিয়াতে ভালো পজিশনে আছে আর কি এখন পর্যন্ত। সো ওই হিসাব করলে আপনার মাইক ম্যানিওর আগে রাখতে হবে। 2 নম্বর রাখবো ডেভিড রায়ারে, কারণ ডেভিড রায়ার ওই শেষ ম্যাচে সেভটা আর্সেনালকে ম্যাচ জিতাইছে লিটারেলি, হ্যাঁ, মানে লাস্ট উইকে, ওই যে অদ্ভুত 2 নম্বরে। লুকাস শেভিলিয়ার থাকবে একদম 4 নম্বরে, গার্সিয়া থাকবে 3 নম্বরে। যদিও গার্সিয়ার কালকের পারফরমেন্সের পরে এই কথাটা বলা খুব অনুচিত। ধরেন আমি হচ্ছে গিয়ে গার্সিয়াকে আপনার লোনে পাঠাবো, ঠিক আছে, তুমি লোনে বার্সেলোনায় খেলো, এইভাবে খেললে তোমাকে আমি পরে স্টার্ট করে দিব। স্টার্ট হচ্ছে গিয়ে ডেভিড রায়া, এসি মিলান গোলকিপার হচ্ছে আপনার বেঞ্চ, আর লুকাস শেভিলিয়ারকে সেল করে দিই। শেভিলিয়ার ওয়াজ কোয়াইট গুড, বাট আর একটু বেশি যাইতে হবে। ঠিক আছে, এরপর মোহাম্মদ শামীম তৌহিদ, তার প্রশ্ন, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে, এটা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। রোহিত কোহলি, কলকাতা থেকে রোহিত কোহলি না, রোহিত কোহলি, উনি প্রশ্ন করছেন মুস্তাফিজের ঘটনার পেছনে, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট দিয়েছেন উনি। মুস্তাফিজের ঘটনার পেছনে যুব ভারতী স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনাটি পরোক্ষভাবে দায়ী। বিসিসিআই আতঙ্কিত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হয় কি আপনাদের? মতামত জানতে চাই, লিখেছেন ফ্রম কলকাতা। মানে আমি বলি, মানে সল্ট লেকে মেসিদের যখন নিয়ে আসা হলো, মানে ওখানেও তো এটা দেখা গেছে যে লোকজন উত্তেজিত হয়ে, এখন ওইখান থেকে তারা একটা শিক্ষা নিয়ে, আমি ভাই জানি না আসলে ওইখান থেকে, মানে ওইটার কোনো এইভাবে আসলে কখনো ভেবে দেখি না। হ্যাঁ, ফার্স্ট অফ অল মানে এইটা নিয়ে আমি যা ভাবছি সেটা হচ্ছে, পৃথিবীর সব দেশে উগ্রবাদী লোকজন আছেন, হ্যাঁ, সব জায়গায় কট্টরপন্থী উগ্রবাদী যেটাকে আমরা বলি, কিন্তু যারা আসলে ম্যানেজমেন্টে বসে আছেন বা যাদের কাছে দেশ চালানোর দায়িত্ব, তারা যেই মুহূর্তে কট্টরপন্থী এবং উগ্রপন্থার সাথে আতাত করেন বা আপোষ করেন, ওই মোমেন্টে আমরা আসলে হেরে গেছি অ্যাজ এ হিউম্যান রেস, আমার কাছে তাই মনে হয়। এবং এটা দিস ইজ আনফরচুনেট
যে এই একটা প্লেয়ার যাকে একটা টিম নিছে এবং সেই প্লেয়ারকে মানে কেন ছেড়ে দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়ার রিজনগুলো দেখেন কি অদ্ভুত সব রিজন, ঠিক আছে, কি অদ্ভুত, এটা কোনো কারণের মধ্যেই পড়ে না। ধরেন ওই যে আজকে আমাদেরই এক কলিগ আমার বলছিল যে অফ এয়ারে বলছিলেন, জিজ্ঞেস করছেন ভাই ফুটবলে এমন কিছু হলে কি হয় বা এমন কোনো কিছু হয় নাকি? আমি বললাম ভাই একটা কথা বলছি ভাই, ফিফা ইজ এ ডিফারেন্ট থিং, ফুটবল ফিফা এগুলো ডিফারেন্ট থিং। ধরেন ওই যে আমি গতকালকে দেখছিলাম যে ইন্ডিয়ার মনে হয় বাংলাদেশে খেলতে আসার কথা এই বছরেই, ক্রিকেট ইন্ডিয়া ওইটাকে তো রিশিডিউল করে এই বছর আনা হয়েছে, ওইটাও নাকি হচ্ছে খেলতে আসবে না। হ্যাঁ, বিসিসিআই থেকে নাকি বলেছে বা বলার একটা সম্ভাবনা রয়েছে। আপনি চিন্তা করেন ফুটবলে যদি এটা হইতো, 3 পয়েন্ট কাটাই যে মোহনবাগান যে প্যারাডাই পড়ছে ইরানে 2 বার না গিয়ে, হ্যাঁ, তা এবং ধরেন এবং অস্ট্রেলিয়া একবার 15 সালে বাংলাদেশে খেলতে আসতে চায় নাই, যাবো না, হ্যাঁ, তারপরে ঘাড় ধরে পাঠাইছে ফিফা, ধরেন আসবা না আবার। ফিফায় বা ফুটবলে এটা হলে তো মোস্তাফিজ এখন কেস করে দিত, মোস্তাফিজের কেস করার সেই রাইট থাকতো। ফিফাতে মানে ফুটবল হলো মোস্তাফিজ কেস করে দিত, 3 গুণ 4 গুণ টাকা, 3 গুণ 4 গুণ টাকা পাইতো ভাই। এই কারণে তো আমি বলি রে ভাই যে ফুটবল ইজ দ্য গেম, ঠিক আছে। এখন আপনারা পারফেক্ট ক্রিকেট খেলাটাই বাদ দেন, ঠিক আছে, ওই খেলায় ওই দেশের এত বড় প্রভাব, হ্যাঁ, এই খেলার পাশ কাটায় আপনি নামের সাথে তো মিল আছে। আচ্ছা, এনিওয়েজ, তবে আমরা আসলে যেটা বিশ্বাস করি, আমরা দুই দেশের মানুষের শান্তিপূর্ণ বন্ধুত্বে আমরা বিশ্বাস করি, কারণ অনেকে আমরা জানি যে কলকাতা থেকে ইন্ডিয়া থেকে আমাদের এই শোটাও দেখেন। ফুটবলে ভাই এইসব ব্যাপার স্যাপার নাই, ফুটবলের জায়গাতে আছে। ফুটবলে এই ইন্ডিয়া এসে বাংলাদেশের কন্ট্রোল করতে পারে না, চায়ও না, কিন্তু যায়ও আসে না। শেষ প্রশ্ন, আপনার প্রশ্ন কি শেষ? তো তাহলে মোহাম্মদ আলামিন তার প্রশ্ন, 2026-এ কোন জিনিসটা তুলনামূলক বেশি কঠিন? রোনালদোর বিশ্বকাপ জেতা, আর্সেনালের লিগ জেতা, কোনটা বেশি কঠিন? হ্যাঁ, রিফাত ভাইয়ের বিয়ে। রিফাত ভাইয়ের বিয়েটা আসলে তুলনামূলক বেশি কঠিন, এটা আমার মনে হচ্ছে 2026 সালে। তারপরে 2 নাম্বার হচ্ছে রোনালদোর বিশ্বকাপ জয়টা আর আর্সেনালের লিগ জেতা, এই তিনটার। আচ্ছা, ওনারা কে বলছে যে আমি বিয়ে করিনি, আমি দ্বিতীয় বিয়ে করতে পারি, তৃতীয় বিয়ে করতে পারি, করতেই পারি। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.